ইরানের এখানে একদম সন্দেহাতীতভাবে বিশাল বিজয় হবে, আর বিজয়টা বড় ধরনের একটা হুমকি হিসেবে এই রাজতন্ত্র পরিবারগুলোর উপরে চলে যাবে। এটিকে কাভার দেওয়ার জন্য কোনো না কোনো উপায়ে ন্যূনতম কোনো কিছু নিয়ে ফিরে যেতে চায় যুক্তরাষ্ট্র, কিন্তু কি নিয়ে ফিরবে? আমি মনে করি যে ইরানের প্রতি মানুষের যে কিছু ভুল ধারণা ছিল, এগুলি আস্তে 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 এখন আরও বেশি ওপেন হবে, প্রকাশ হবে, এবং ইরান নিজেদেরকে সারা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করতে আরও বেশি সহজতর একটা পথ সামনে পাবে। আর ইরান খুব ঠান্ডা মাথায় হরমুজ প্রণালীকে চমৎকারভাবে কাজে লাগিয়েছে, এবং এখনও পর্যন্ত আমি মনে করি যে ইরানের হাত থেকে হরমুজ প্রণালীকে নেবার মতো সাহস এবং সক্ষমতা অন্যতম। এর আগে আমরা গল্প শুনেছি সাম্রাজ্যবাদের পতন ঘটাবে অনেক দেশ, বাট ইরান করে দেখিয়েছে। এই অসম যুদ্ধে যেভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করে আসছে, অপেক্ষাকৃত অনেক কম শক্তিধর একটি দেশ ইরান, এই পর্যন্ত টিকে থাকাটাকেই অনেকটাই আমি মনে করি ইরানের বিজয়। এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি পডকাস্টে। প্রিয় দর্শক, বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আজ আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিত্বের সাথে, যাকে আপনারা মোটামুটি কম বেশি সবাই চেনেন। অত্যন্ত জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে, সেটি হচ্ছে ফেস দ্য পিপল। আজ আমরা কথা বলবো ফেস দ্য পিপলের সম্পাদক ও প্রকাশক জনাব সাইফুর রহমান সাগর ভাইয়ের সাথে। আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সাগর ভাই, আজকে আমরা ইরানের সমসাময়িক যে পরিস্থিতি সেটি নিয়ে কথা বলবো, এবং অনুষ্ঠানের শেষাংশে ফেস দ্য পিপলের কিছু গল্প শুনবো, সাফল্যের গল্প শুনবো। আমরা শুরু করতে চাই ইরান প্রসঙ্গ দিয়ে। আপনি জানেন যে আসলে আমেরিকা এবং ইসরায়েলের যে একটা অন্যায় আগ্রাসন ইরানে, সেটি বেশ কিছুদিন থেকে শুরু হয়েছে, এবং আমরা দেখেছি এই যুদ্ধটা ৪০ দিন যাবৎ চলেছে, এবং এই যুদ্ধ চলা অবস্থাতেই আমেরিকার পক্ষ থেকেই আ যুদ্ধবিরতি করা হয়েছে, এবং একটা নাটক দেখেছি আমরা পাকিস্তানে মঞ্চস্থ হয়েছে। এরপরেও অনির্দিষ্টকালের জন্য আসলে যুদ্ধবিরতি চলছে। আমার প্রশ্ন হলো, অন্যায়ভাবে তারাই যুদ্ধ চাপিয়ে দিল ইরানে, এবং তারাই হচ্ছে যুদ্ধবিরতিটা আনলো। এখানে আসলে হিসাব নিকাশটা বা বিশ্লেষণটা আসলে আপনি কিভাবে দেখেন? কি কারণে মূলত আমেরিকা বা ইসরায়েল পিছু হটলো? আপনাকে ধন্যবাদ। আসলে আমি আমি তো প্রতিনিয়ত বিষয়টিকে আ অনুধাবন করছি, বিশ্লেষণ করছি সামাজিক যোগাযোগের মাধ্যমে, আপনারা দেখেছেন। তো আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটি হলো যে এটি একটি অসম যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল ইরানের উপরে। পৃথিবীর আ শক্তিধর দুটি দেশ ইসরায়েল এবং, আমার ভাষায় আমি বলি যে, যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্রের জারজ সন্তান ইসরায়েল। এভাবে আমি সবসময় বলে থাকি। মানুষ এটাকে অ্যাপ্রিশিয়েট করে দেখেছি। কারণ এই অসম যুদ্ধে যেভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করে আসছে, আ অপেক্ষাকৃত অনেক কম শক্তিধর একটি দেশ ইরান, এই পর্যন্ত টিকে থাকাটাকেই অনেকটাই আমি মনে করি ইরানের বিজয়। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। আর ইরানের মানে এই দুটি শক্তিধর দেশের যে সবচেয়ে বড় অস্ত্র, সেটি হলো আণবিক বোমা। আপনি জানেন যে ইসরায়েলেও কিন্তু অনানুষ্ঠানিকভাবে তাদের কাছেও কিন্তু আণবিক বোমা রয়েছে, অ্যাটম বোমা রয়েছে। কিন্তু তারা ডিক্লারেশন দিচ্ছে না কোথাও। আমরা সবাই এটি মোটামুটি কম বেশি বিশ্বাস করি। এর বিপরীতে ইরান এত কাছে আণবিক বোমার বিপরীতে নিজেদের আণবিক বোমা বিহীন শুধুমাত্র দেশের মানুষের ভালোবাসা, দেশের মানুষের ঐক্যবদ্ধতা এবং শীর্ষ নেতাদের আ যে কি বলবো এটাকে, তাদের যে একনিষ্ঠভাবে নেতৃত্ব দেয়া এবং আ বা তাদের যে ধর্মীয় অনুভূতিটাকে সঙ্গে নিয়ে এটাকে শক্তিতে রূপান্তর করে আণবিক বোমার বিপরীতে যেভাবে লড়াই করে যাচ্ছে, এতে একটি বিষয় প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে যে সাম্রাজ্যবাদের পতন ঘটিয়েছে। এর আগে আমরা গল্প শুনেছি সাম্রাজ্যবাদের পতন ঘটাবে অনেক দেশ, বাট ইরান করে দেখিয়েছে, এবং এটি আমি মনে করি যে ন্যায় এবং নিষ্ঠার সাথে, নৈতিকতার সাথে করতে সক্ষম হয়েছে। আপনি চমৎকার করে বলেছেন। আমরা আসলে এই যে অবিস্মরণীয়, আমরা বলব যে এই যুদ্ধ জয় ইরানের, আ বিশ্বের পরাশক্তিধর দেশ, যেখানে সারা পৃথিবীর অন্যান্য সমস্ত দেশগুলো কিন্তু আ এই আমেরিকা কিংবা ইসরায়েলকে বলা চলে ভয় পায়। সেই জায়গায় চোখে চোখ রেখে ইরান
ফাইট করেছে এবং অবিস্মরণীয় যুদ্ধ জয় আমরা বলতে পারি। এই যে ইরানের এগিয়ে যাওয়া বা যদি বলি যে যুদ্ধে জয়লাভ করা, এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে বলে আপনি মনে করেন? আসলে ইরানের শক্তিটা আসলে কোথায়? ইরানের শক্তি আমার যদ্দূর মনে পড়ে, জনাব আয়াতুল্লাহ আলী খামেনি তিনি মৃত্যুর আগে আপনার মনে আছে তিনি একটি ভিডিও করেছিলেন। তিনি জানতেন যে এরকম একটা আগ্রাসন হয়তো আসতে পারে। ইরান আপনি জানেন যে বহু যুদ্ধ মোকাবেলা করেছে বিগত সময়ে এবং এগুলিকে তারা খুব নীতির সাথে এবং তাদের বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করেছে। সেক্ষেত্রে এই যুদ্ধেও তারা প্রস্তুত ছিল মানসিকভাবে। অন্যভাবে প্রস্তুত কেমন ছিল সেটি আর আ আ বলতে চাই না। কারণ ইতিমধ্যে তারা অন্যভাবে অস্ত্র দিয়েও মোকাবেলা করে দেখিয়েছে যে আ আধুনিক অস্ত্রকেও তারা মোকাবেলা করতে সক্ষম। এটি তারা আকাশ এবং আ পাতালে দুই জায়গাতে তারা প্রমাণ করেছে তারা সক্ষম। কিন্তু তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল তাদের মানসিক শক্তি, তাদের আদর্শিক শক্তি। সেটিকে তারা প্রমাণ দিয়েছে এবং তাদের যে মুসলিম হবার শক্তি, জনাব আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে, "আমি হয়তো আর এই জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো সেই শারীরিক শক্তি, মানসিক শক্তি হয়তো নাই। আমি তবে এই মানে আমার এই দেশকে বা ইরানকে চালিয়ে নিতে এখন আর আমার প্রয়োজন নেই। আমি মরে গেলেও এই দেশের যুব সমাজ তারা নিয়ে চালিয়ে যেতে পারবে।" এ ধরনের একটি স্পষ্ট বক্তব্য তিনি দিয়েছিলেন। সুতরাং ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর আমরা যেটি দেখেছি সেটি একদম অক্ষরে, অক্ষরে পালন করেছে ইরানের জনগণ বা ইরানের সকল রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে কিন্তু তারা শত্রুকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ যেভাবে হয়েছে, এই শক্তির বিপরীতে আসলে আর কোনো শক্তি দাঁড়িয়ে থাকতে পারবে না। এটি ইরাক প্রমাণ করেছে এবং সারা বিশ্বে নতুন করে একটি উদাহরণ তৈরি করেছে। এবারের যুদ্ধে আমরা দেখলাম যদি বলি যে চমৎকার একটা পার্ট হচ্ছে হরমুজ প্রণালী এবং আপনি জানেন যে হরমুজ প্রণালী নিয়ে আমাদের দেশ কিংবা সারা পৃথিবীব্যাপী এটা বেশ আলোচনা হচ্ছে। যারা আন্তর্জাতিক বিশ্লেষক আছেন তারা এটা নিয়ে আলোচনা করছেন, বিশ্লেষণ করছেন। আ এবারকার এই অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর আমরা দেখলাম যে ইরান তাদের যে হরমুজ প্রণালী সেটি বন্ধ করে দেয় এবং আপনি জানেন যে ইরানে তারা বলছে যে রাষ্ট্রীয়ভাবে এই হরমুজ প্রণালীটাকে তারা নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। আমার প্রশ্ন হলো আ এটা কি আসলে সম্ভব? এবং এটা কি তারা কন্টিনিউয়াস এই হরমুজ প্রণালী আ নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কিনা আপনার কি মনে হয়? এখন পর্যন্ত আপাতত দেশে দেখা যাচ্ছে পেরেছে। পেরেছে। তারা পেরেছে এবং আ এবং এই যুদ্ধের মোড়টা ঘুরিয়ে দেওয়ার ঘুরিয়ে সবচেয়ে দিয়েছে। একটা ব্যাপার যদি বলি সেটা হরমুজ প্রণালী। পরমাণু শক্তিধর দেশগুলি কিন্তু আপনার ইরানের উপরে আ যুক্তরাষ্ট্রের চাপে যেকোনো উপায়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু মোটামুটি আহ্বান করেছে। ট্রাম্পের আ অনুরোধ থাকা সত্ত্বেও কিন্তু কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। কেন? কারণ হলো হরমুজ প্রণালীকে আপনি শুধুমাত্র কোনো পরমাণু বোমা দিয়ে এটাকে আপনি উড়িয়ে দিতে পারবেন না। সবকিছু উড়িয়ে দিতে পারবেন। এটাকে উড়িয়ে দিতে পারবেন না। কেন পারবেন না? এটি শুধুমাত্র ইরানের সম্পদ থেকে ইরানের সম্পদ এটি। আমি যদি ওইভাবে ধরি তাদের নিজস্ব জমির উপর দিয়ে সম্পদের উপর দিয়ে এটি গেছে। কিন্তু এটি সারা বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবার শক্তি। নাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, এই শক্তিটি ইরানের নেতৃত্বে রয়েছে, ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক পৃথিবীর। যে কারণে এটিকে নষ্ট করে দেওয়ার মতো শক্তি বা সাহস কারণ হলো যদি নষ্ট করার মতো ধরেন এখানে এটা তো প্রায় ৪০ কিলোমিটার প্রস্থ একটা প্রণালী, রাইট? এটার উপরে যদি ১০টা আ পরমাণু বোমা নিক্ষেপ করে তাহলে এটা বড় ধরনের বাধাগ্রস্ত হবে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। নিঃসন্দেহে আপনি জানেন যে আপনার আ ইরানের যে গুরুত্বপূর্ণ পোর্ট যেখান দিয়ে আপনার করা হয়, তাদের সব প্রায় ৯০% তেল তারা সারা বিশ্বে করে, রপ্তানি করে। সেই পোর্টটিকেও তারা ধ্বংস করতে পারেনি। বলেছে। কারণ ইরানের এই সম্পদগুলির উপরে সারা বিশ্বের অর্থনীতি নির্ভর করে। এগুলিকে চাইলেই উড়িয়ে দেওয়া সম্ভব না। শুধুমাত্র মুখরোচক অনেক হুমকি দিয়েছে, কিন্তু এটাকে অন্য কারো নিয়ন্ত্রণে নেয়ার যে হুমকি দিয়েছে এটি বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব হয়নি। আর ইরান খুব ঠান্ডা মাথায় হরমুজ প্রণালীকে চমৎকারভাবে কাজে লাগিয়েছে এবং এখনো পর্যন্ত আমি মনে করি যে ইরানের হাত থেকেই হরমুজ প্রণালীকে নেবার মতো সাহস এবং সক্ষমতা অন্য কারণে এখনো হয়নি। না, হবেও না। ঠিকই বলেছেন।
এবারের যুদ্ধে আমরা মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলো আছে যদি বলি যে সৌদি আরব, কুয়েত, কাতার এই দেশগুলোর যে ভূমিকা সেটি আপনি আসলে কিভাবে দেখেন? কারণ হচ্ছে এসব দেশের ঘাঁটিগুলো ব্যবহার করে কিন্তু আমেরিকা ইরানে হামলা চালিয়েছে। পরবর্তী সময়ে আমরা প্রতিক্রিয়া দেখেছি ইরান এসব দেশের ঘাঁটিগুলোকে একেবারে তছনছ করে দিয়েছে। এই দেশগুলোর ভূমিকাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটি নিয়ে আমাদের মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, ভুল বোঝাবুঝি রয়েছে। আসলে এখানে আ দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে আমাদের ওই উপসাগরীয় মুসলিম দেশগুলি আ শুধুমাত্র তাদের নিজেদের পারিবারিক যে শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য। টিকিয়ে রাখার জন্যই তারা আসলে চাচ্ছে ভাড়াটিয়া গুন্ডা বাহিনীকে তাদের ঘরমেতে রাখতে। আমি যদি এভাবেই বলি সরাসরি। তো ভাড়াটিয়া গুন্ডা বাহিনী কারা? এটা হলো আপনার যুক্তরাষ্ট্র আর হলো ইসরায়েল। তাদেরকে ঘরের মধ্যে রেখে যে তোমাদেরকে আমি প্রতি বছর বিলিয়ন ডলার দিব। তোমাদের কাজ হলো শুধুমাত্র আমাদের এই অঞ্চলটাকে তোমরা নিরাপদ রাখবা। আমাদের ঘরের যে আশপাশে যারা রয়েছে তারা যাতে কোনো রকম এখানে গণতান্ত্রিক ব্যবস্থা না আনতে পারে, এখানে যেন জনগণের শাসন না আনতে পারে, এখানে যেন আমার জনগণের যে প্রাপ্য ন্যায্য হিস্সা নেবার জন্য কোনো দাবি যাতে তুলতে না পারে, এই বিষয়গুলো তোমরা নিশ্চিত করবা। এখানে কোনো ধরনের গণতন্ত্র আসতে দেয়া যাবে না। এগুলিকে নিশ্চিত করবা, তোমাদেরকে বিলিয়ন ডলার দেবে। বিনিময়ে আমরা আমাদের যে বিশাল মুসলিম জাতি রয়েছে, এই জাতিগোষ্ঠীকে আমরা বিভ্রান্ত করব, বলবো যে হ্যাঁ, আমরা আমাদের আল্লাহর ঘর, আমাদের নবীর সম্পদ আমরা সবকিছু রক্ষণাবেক্ষণ করছি। এটাকে কোনোভাবেই যাতে অন্য কেউ দখলে দখল শব্দটাও তারা করতে এটুকু বোঝাতে চাচ্ছে যে কেউ যাতে না আসতে পারে। সুতরাং তোমরাও আমাদের এই সিস্টেমটাকে সমর্থন দিবা। মানে একটা হযবরল মানুষকে বিভ্রান্ত করে রেখে দিয়েছে এবং এই মধ্যপ্রাচ্য আমাদের শেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বরকতময় জায়গা বা এই ভূমি, এটিকে কার্যত বিধর্মীদের কাছে সকল ধরনের বলতে বনফি রাখা। বিলাসের বিনিময়ে তাদেরকে এখানে করে রাখা হয়েছে। এই যে এসব দেশগুলো মূলত নিরাপত্তার জন্যই তো আমেরিকার ঘাঁটি করা। এখানে আমি আরেকটা হিসাবটা দিচ্ছি, খুব সিম্পল হিসাব। এর বিনিময়ে যাতে তারা নিজেদের পারিবারিক যে রাজতন্ত্র সেটাকে তারা ঠিক রাখবে, খুবই এটা সবাই জানে, কম বেশি সবাই জানে। তারপর আমি বলি, এখন এই মুহূর্তে কেন যুক্তরাষ্ট্র কোনোভাবেই ফিরে যেতে চাচ্ছে না খালি হাতে? খালি হাতে এই কারণে ফিরে যেতে চাচ্ছে না, কারণ রাজ পরিবারের উপরে যাদের তাদের যে নিয়ন্ত্রণটা রয়েছে, এটি অনেকটাই হারিয়ে ফেলতে হবে। কারণ ইরানের এখানে একদম সন্দেহাতীতভাবে বিশাল বিজয় হবে। আর বিজয়টা বড় ধরনের একটা হুমকি হিসেবে এই রাজতন্ত্র পরিবারগুলোর উপরে চলে যাবে। এটিকে কাভার দেওয়ার জন্য কোনো না কোনো উপায়ে ন্যূনতম কোনো কিছু নিয়ে ফিরে যেতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু কি নিয়ে ফিরবে? কারণ এই অঞ্চলের সবচেয়ে বড় হুমকি হলো এই উপসাগরীয় দেশগুলোর জন্য ইরান। এরা এখানে যদি আপনার এই শক্তিধর দেশগুলির ঘাঁটি যদি এখানে না থাকে, তাহলে ইরান এখানে তারা মনে করে, উপসাগরের দেশগুলি মনে করে যে ইরান এখানে তাদের উপরে কোনো ধরনের ডমিনেশন চালাতে পারে। যদিও ইরান বারবার বলেছে যে দেখো, আমরা ভ্রাতৃত্বপূর্ণ দেশগুলিকে পাশাপাশি থাকতে চাই। একবার তো বলেছিল যে আব্বাস আরাকচি তিনি বলেছেন যে আমরা কখনোই সাম্রাজ্যবাদের মতো কখনো কোনো শাসন নিয়ে বা অন্য কোনো দেশের উপরে আমরা কখনোই কোনো কিছু করতে চাই না। বরং আসো, এখন সুযোগ হয়েছে, আমরা এই মুহূর্তে একটু ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারি মুসলিম দেশগুলি। কিন্তু তবুও তারা আসেনি, কারণ তারা চাচ্ছে না তাদের পারিবারিক শাসক এবং শোষণ থেকে তারা চলে যাক, এটা তারা চাচ্ছে না। রাজ পরিবারগুলো। তো সে কারণে আমি খুব ইজি হিসাব, যদি যুক্তরাষ্ট্র খালি হাতে চলে যায়, রাজ পরিবারগুলি তাদের নিজের দেশেই কিন্তু তারা আস্থাহীন হয়ে যাবে। তাদের এই বিশাল সাম্রাজ্যকে তারা সামনের দিকে সেখানে একটা সম্পূরক প্রশ্ন আমি করি, ছোট্ট করে যদি আপনি এটার উত্তর দেন। এই সামগ্রিক প্রেক্ষাপটে আপনার আসলে কি মনে হয় যে এখন এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে যে আমেরিকার ঘাঁটিগুলো আছে, এগুলো তো সবগুলোই বলা চলে যে ধ্বংসপ্রায়। এই ঘাঁটিগুলো কি আসলে আর থাকবে বলে আপনার মনে হয়? এই যে যেটা বললাম, যুক্তরাষ্ট্র যদি এখানে কমপক্ষে যদি ইউরেনিয়াম সমৃদ্ধর যে প্রসেসটা রয়েছে, এগুলিকে যদি তারা নিজেদের কাছে নিতে পারে, তাহলে এখানে পরমাণু মুক্ত হয়ে যাবে, পরমাণু বোমা মুক্ত হবে ইরান। আর উপসাগরীয় দেশগুলি মনে করছে যদি পরমাণু শক্তিশালী দেশ ইরান হয়ে যায়, তাহলে আমাদের উপরে বড় ধরনের একটা চাপ আসবে, ইসরায়েলের উপর একটা চাপ থাকবে। কোনোভাবে এই দেশগুলি চাচ্ছে না যে ইরান পরমাণু শক্তিধর একটা দেশ হোক।
তাহলে কি চাচ্ছে যে পরমাণু শক্তির যে ম্যাটেরিয়ালসগুলি আছে এগুলি হয় যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে, আদারওয়াইজ হরমুজ প্রণালী পুরোটা তুলে দিতে হবে। যে কোনো একটা নিয়ন্ত্রণ তারা নিতে চাচ্ছে। এই দুটির মতো কোনোভাবেই ইরান বলে দিয়েছে আমরা এই দুটিকে আমাদের দেশ মাতৃকাকে এবং আমাদের দেশের মাটিকে যেভাবে আমরা ভালোবাসি এই দুটি বিষয়কে আমরা ভালোবাসি, সুতরাং কোনো উপায়ে আমরা এই দুটিকে ছাড় দেবো না। আর না দিলে কি হবে? না দিলে যুক্তরাষ্ট্র খালি হাতে চলে যেতে হবে। আপনি যেটা বললেন এরপর ঘাঁটি রাখবে কি না এ নিয়ে সন্দেহ রয়েছে, কারণ উপসাগরীয় দেশগুলি তখন আর যুক্তরাষ্ট্রের প্রয়োজন আছে কি না দ্বিতীয়বার তারা হয়তো বিবেচনা করতে। আচ্ছা, এবার আসি গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে। এই যুদ্ধের প্রেক্ষাপটে সবচেয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। সেটি হচ্ছে যে অনেকে বলছে যে পেট্রোডলারের পতন ত্বরান্বিত হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে আমেরিকার যে সাম্রাজ্যবাদী যে বিষয়টা বা আমেরিকার যে সাম্রাজ্য বা হেজিমনি এটির পতন ত্বরান্বিত হচ্ছে। আপনার কি মনে হয়? হ্যাঁ, এই তো ত্বরান্বিত হচ্ছে কি অলরেডি বাস্তবায়ন তো করা হয়েছে। আর পেট্রো ইউয়ান তো চলমান চালু হয়ে গেছে। হ্যাঁ, কারণ ইরানের যে বিশাল শর্ত ছিল যে অনুসরণ দিয়ে তুমি নিবা শিপ নিবা ইউয়ান দিয়ে ইউয়ান দিয়ে শিপ নিতে হবে। তার মানে পেট্রো ইউয়ান শুরু হয়ে গেছে। তোমরা রাশিয়ান পয়সা দিয়ে ইয়ে করো। এরপর তো আবার ইরানিয়ান মুদ্রা দিয়েও বলেছে যে আমাদের একটু পরিশোধ করো, আমরা একটু। সুতরাং এখানে কিন্তু কোনোভাবে কম্প্রোমাইজ করেনি ইরানের যত পেট্রো ডলারই তো তাদেরকে টিকিয়ে রেখেছে। সৌদি আরবই তো শুরু করেছে পেট্রো ডলার এই বিষয়টাকে, এবং এটার উপরে আপনার ডমিনেশন সারা পৃথিবীতে ইয়ে করেছে। তো এখন সেই সময় যেটা বললাম আপনাকে, এরপর পেট্রো ডলারের প্রয়োজন আছে কিনা এটাও কোনো বিবেচনা করবে। অলরেডি আজকের খবর আপনি দেখেছেন ইউএই কিন্তু ওপেক থেকে বেরিয়ে গেছে। এটা আজকের খবর। জি, তার মানে কি নিজেদের জিসিসি যে কান্ট্রিগুলি আছে এগুলোর মধ্যে অলরেডি তাদের পুনর্মূল্যায়নের অথবা নিজের আদতে ঐক্যবদ্ধ থাকবার প্রয়োজন আছে কিনা এ নিয়ে নিজেদের মধ্যে একটা অনৈক্য তৈরি হয়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্যের যে পলিসি, আন্তর্জাতিক পলিসি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে যে এই যুদ্ধটা শেষ হয়। ইসরায়েল চেয়েছে একটা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য। সেটা আসলে ভেস্তে গেছে। আপনার কি মনে হয় যে ইসরায়েল এখন থেকে তাদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে যাবে? ডেফিনেটলি হওয়া উচিত, কারণ দুটা দেশের দুই রকম উদ্দেশ্য ছিল। এই যুদ্ধ বলুন আর গত 40 বছর ধরে তাদের পরিকল্পনায় ছিল যুক্তরাষ্ট্র এখানে তেলের খনির জন্য আসবে এবং এই রাজকীয় পরিবারগুলি থেকে বিভিন্ন ধরনের চাঁদা উসুল করবে প্রতি ঘটনার প্রেক্ষিতে। আপনার মনে আছে সেই সাংবাদিক টার্কিতে যে সাংবাদিককে একদম পুরোপুরি ইয়ে করেছিল, যদি মনে পড়ছে না তার নামটা, তাকে যে মেরে ফেলেছিল সেই সৌদিয়ান যিনি ইয়ে ছিলেন অ্যাক্টিভিস্ট ছিলেন, ওই তার হত্যার বিনিময়ে কিন্তু ট্রাম্পকে কয়েকশো বিলিয়ন ডলার দিতে হয়েছে। তার মানে আমেরিকা কোনো না কোনো উপায়ে কোনো না কোনো অজুহাতেই এই মধ্যপ্রাচ্য দেশগুলি থেকে বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা নেওয়ার ছাড়া আর কোনো কিছু ছিল না। আর ইসরায়েলের একমাত্র উদ্দেশ্য ছিল সম্প্রসারণ, তাদের যে সেই গ্রেটার ইসরায়েল তথাকথিত জায়নিজমের যে বিষয়টা এটাকেই তারা চেয়েছে বাস্তবায়ন করতে। এটি এতটাই স্পষ্টভাবে প্রকাশ্যভাবে বেহায়ার মতো তারা বারবার বলার পরেও আমরা আমাদের এই উপসাগরীয় দেশগুলি কোনোভাবেই বুঝতে চাইনি। টার্গেট কিন্তু এই দেশগুলি জায়নিজমের জন্য। আমরা মধ্যপ্রাচ্যের মধ্যে এরপর কোন দেশ, আমাদের বাংলাদেশ তো নিশ্চয়ই খুব সহজা করবে ওরাই, কিন্তু ওরা তাও বুঝতে চাচ্ছে না যে তাদের দেশগুলিকেও টার্গেট করে আসছে আপনার ইসরায়েল। তো সেটিতে এখন বড় ধরনের ভাটা পড়েছে, কারণ ইসরায়েলের জারজ বাবা তো অলরেডি পতিত হয়েছে। এরপর তাদের আর সে শক্তি থাকবে কিনা সন্দেহ রয়েছে। সেটাই। আমরা দেখেছি পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা অনেকটা বলা যায় পাগল প্রায় ইরানের সাথে চুক্তি করার জন্য। আপনি দেখেছেন ২ দফায় কিন্তু অন্যান্য আলোচনা ইসলামাবাদের মাধ্যমে। আমার প্রশ্ন হলো যে আমেরিকা কেন আসলে এই পাগল হয়েছে চুক্তি করার জন্য? অন্যদিকে আবার আমরা দেখি ইরান এই চুক্তির জন্য খুব একটা বেশি যে আগ্রহী সেটাও দেখছি না। কেন? মানে যে কোনো ধরনের চুক্তি হওয়া মানে কি? মানেই তো যে তাকে আবদ্ধ করে ফেলা। আবদ্ধ করে। ইরানকে কি বলেছে? ইরানকে মানে শর্ত দিয়েছে। শর্ত দিয়েছে তোমরা আমাদেরকে হরমুজ প্রণালী দিবা আর তোমাদের ইউরেনিয়াম যে এনরিচমেন্ট প্রসেস এটাকে হস্তান্তর করো। আচ্ছা, ইরান নিজে জেনে শুনে নিজের গলায় ছুরি দেওয়ার জন্য কখনো আসবে এটা? না, এটা কি হয়? না। ইরান আসেনি। এখন আমেরিকার হাতে মানে আর কোনো চয়েস নাই। ইরান একটা অপশন দিয়েছে যে ঠিক আছে আসো তোমরা,
একটা বিষয় আমরা করতে পারি, একটা সিদ্ধান্ত আমরা দিতে পারি, এটি হলো আমরা হরুজ প্রণালীকে খুলে দিতে পারি, এটা এখন বন্ধ আছে, তোমরা আসো, এটার বিনিময়ে তোমরা ফিরে চলে যাও। যে জিনিসটা খোলা ছিল ট্রাম্প এটাকে বন্ধ করাইছে। এখন ট্রাম্প এত কিছু হারানোর পর সব কিছু শেষ করে শেষ পর্যন্ত এটাকে খুলে এসে আগের অবস্থায় এনে মাঝে এই দেশগুলির মধ্যপ্রাচ্যগুলির মধ্যে একটা বড় ধরনের ক্ষতি সাধন করে গেছে। ইরানের একটা বড় ধরনের ক্ষতি সাধন করে গেছে। ইনফ্রাস্ট্রাকচারাল ক্ষতির কথা আমি বলছি, ইরানের আদর্শের বিনষ্ট সে করতে পারেনি, বরং ইরানকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেছে এবং ইরানকে আরও বেশি শক্তিশালী হওয়ার জন্য একটা বড় ধরনের পথ খুলে দিয়ে গেছে। আমি মনে করি যে ইরানের প্রতি মানুষের যে কিছু ভুল ধারণা ছিল এগুলি আস্তে 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 এখন আরও বেশি ওপেন হবে, প্রকাশ হবে এবং ইরান নিজেদেরকে সারা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করতে আরও বেশি সহজতর একটা পথ সামনে পাবে। আপনি চমৎকার করে বুঝিয়ে বলেছেন। এবার একটু বলতে চাই যে, যেই ইস্যু নিয়ে আসলে টানাপোড়েনটা অনেক আগ থেকেই চলছে সেটি হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করা বিষয়টা। পশ্চিমারা সবসময় এই অভিযোগ দিয়ে আসে যে ইরান বা তারা কাছাকাছি কিংবা বানিয়ে ফেলেছে এই ধরনের কথা। এই যে যুদ্ধটা হলো আপনি কি মনে করেন এখন থেকে ইরান এই পরমাণু অস্ত্রের কাছাকাছি চলে যাবে কিংবা গিয়েছে? কি মনে হয় বিষয়টা? B2 আপনার জানেন যে B2 যে বাংকার প্লাস্টার দিয়ে তারা তো অনেক কিছু করেছে। বলেছে ট্রাম্প কিছুদিন আগে বলেছে আমরা শুধুমাত্র এখন ছাইগুলিকে নিয়ে আসবো। মানে আমরা সে ধুলোগুলিকে নিয়ে আসবো, ডাস্টগুলিকে নিয়ে আসবো। which is completely untrue, false. অনেকেই এখানে কয়েকটি ভার্সন আছে। অনেকেই মনে করে যে ইরান অলরেডি এই শক্তি অর্জন করেছে। করে ফেলেছে। কিন্তু আপনার আণবিক শক্তির যে সংগঠন রয়েছে তারা বলছে যে ইরানের হাতে 60% এ পর্যন্ত তারা এনরিচ করেছে, ওই ধরো 90% দিচ্ছে। কিন্তু ইরান বলেছে যে ঠিক আছে আমরা এটার মধ্যেও ছাড় দিতে পারি, কয়েক বছর আমরা এনরিচমেন্ট বন্ধ রাখতে পারি, ঠিক আছে তোমাদের যেহেতু হতে এটি অবশ্যই নট মোর দেন 10 ইয়ার্স ম্যাক্স। বাট যুক্তরাষ্ট্র বলেছে আরও বেশি তাহলে, এবং আমাদেরকে এই সব প্রসেস আমাদের হাতে হস্তান্তর করে দাও। তো সুতরাং আমার কাছে যেটি মনে হয় এটি ইরান যেহেতু মাউন্টেনিয়াস একটি দেশ, তাদের লুকাবার জন্য বা তাদের অনেক কিছুকেই হাইড করে এটিকে রান করবার সেই জিওগ্রাফিক্যাল সুবিধা তো ব্যাপক রয়েছে। আর ওই B2 আপনার বাংকার ব্লাস্টার দিয়ে কতটুকু তারা ওরকম বিশাল বিশাল পাহাড়কে ধ্বংস করে তাদের ওই প্রচেষ্টাকে ধ্বংস করতে পারবে এটি নিয়ে সন্দেহ আছে। প্রশ্ন হলো আপনি কিছুদিন আগে উনি যে ব্লাস্ট করে বলেছেন, দাবি করেছেন কিচ্ছু নয়, সব কিছু ধ্বংস করে দিয়েছে। দেখা যাচ্ছে কোনো ধরনের রেডিয়েশনের কথা আমরা শুনিনি, কোনো কিছুই শুনিনি। এরপরে তারাই আবার ধ্বংস করে আবার বলতেছে না এখনও আছে। মানে তারাই ধ্বংস করে আবার তারাই এখনো পর্যন্ত ব্যস্ত আমাদের কাছে ফিরিয়ে দেয়। তাহলে তোমরা কী করলা গত কয়েক বছর, গত কয়েক মাস কী করলা, কী নষ্ট করেছো, কী ধ্বংস করেছো? গত বছর তো করেছে, এরপর আবার এখন। তো সুতরাং আসলে যুক্তরাষ্ট্রের মূল ইয়েটাই হলো ইরানকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারলে মধ্যপ্রাচ্য নিয়ে, কারণ একমাত্র এই ইরানের কারণে পুরো মধ্যপ্রাচ্যটাকে এখনো পর্যন্ত না জায়োনিজম ডিমান্ড করতে পেরেছে, না পুরো মধ্যপ্রাচ্যকে হাতের মুঠোয় রাখতে পেরেছে। এই ইরান একমাত্র এখানে বড় ধরনের বাধা এসব বাস্তবায়নের। এই কারণেই আসলে এখন ইরানকে কোনো না কোনো একটা অজুহাতে, এর আগে আমাদের অন্যান্য মুসলিম দেশগুলিকে আপনি দেখেন সাদ্দামকে একটা ভুয়া অজুহাতে তাকে মেরে ফেললো, লিবিয়াতে তাদেরকে মেরে ফেললো, সিরিয়া, এই যে সব টার্গেট হলো ওদের মুসলিম দেশ। ওরা যে বলেছ এই যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ কি বলেছে যে আমরা কোনো মাঝাব টাজাব দেখি না, মুসলিম আমাদের একমাত্র শক্তি। তো সুতরাং এই উদ্দেশ্যই তারা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এটা এখনো পর্যন্ত তারা আদায় করতে পারে, অর্জন করতে পারে জাস্ট বিকজ অফ ইরান। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব আগামীতে পড়তে পারে? এটা আপনি আসলে কিভাবে দেখেন বা বাংলাদেশের কি করণীয় উচিত বলে আপনি মনে করেন? আসলে এখানে আমরা শুধুমাত্র সিঙ্গেল আউট করার কোনো সুযোগ নেই, কারণ বিষয়টি তো আন্তর্জাতিক যুদ্ধ ইস্যু। এখন আমরা সব শিপ লাইন বাই লাইন ওখানে অপেক্ষা করছে। হ্যাঁ, বিষয়টি তো এরকম না যে আপনি জাস্ট আঙুল দিয়ে সফটওয়্যার মাধ্যমে একটাকে বের করে আর সুযোগ নয়। একটা এত বিশাল বিশাল শিপ, এই শিপটা অর্থাৎ এটি বিশ্বব্যাপী আসলে সংকট। বিশ্বব্যাপী সংকটের মধ্যে আমরাও পড়ে গেছি। আমরা পড়ে গেছি। তবে ইরানের যে আমাদের প্রতি তাদের
ভালোবাসা রয়েছে, তাদের দুর্বলতা রয়েছে এবং তাদের মানে আমাদের সহযোগিতার মানসিকতা রয়েছে, এগুলো তারা বারবার প্রকাশ করেছে। আব্বাস আরাকচি কিন্তু তিনি এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আ পররাষ্ট্রমন্ত্রীর সাথে না জানি পররাষ্ট্র সচিবের সাথে আমার মনে নাই ইরানের মিটিং হয়েছিল আপনার টার্কিতে, হ্যাঁ? সেখানে কিন্তু তিনি কথা দিয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কাছে যে, না আমরা বাংলাদেশি শিপকে ওই যে বাংলার জয়যাত্রা জি। বিতর্ক চলছে। আমরা চাচ্ছি যে কোনো উপায়ে যত তাড়াতাড়ি সম্ভব এবং নির্দেশনাও দিয়েছে। কথাগুলি আসছে এগিয়ে। তাদের পক্ষ থেকে কোনো ধরনের এবং আমাদের দেশে নিযুক্ত যে হাই কমিশনার রয়েছে ইরানের, তিনিও কিন্তু বলেছেন যে হ্যাঁ, আমরা আ বাংলাদেশকে ৬ টি দেশের মধ্যে আমরা বাংলাদেশকে রেখেছি। এখন পরিস্থিতিকে বুঝে আমাদের কথা বলতে হবে। এই পরিস্থিতিতে শুধুমাত্র আমাদেরটাকে সিঙ্গেল আউট করে আমাদেরকে এরকম সহযোগিতা দেওয়ার সেই সুযোগ বাস্তবে আছে কিনা সেটাও দেখতে হবে। আর যদি থাকে, আমি মনে করি যে আমাদের কূটনৈতিক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমরা যথেষ্ট সেই সুযোগ বা সহায়তা নিতে পারি এবং ইরান সেটি দিতে যথেষ্ট তারা আ আমাদের প্রতি সে বন্ধুসুলভ রয়েছে। আমরা খুব ছোট্ট করে বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে নির্বাচন তো হয়ে গেল। আপনি জানেন যে বাংলাদেশে বিশাল একটা গণঅভ্যুত্থান হয়েছে। ১৭ বছরের স্বৈরশাসক বিদায় হয়েছে, নতুন সরকার ক্ষমতায় আছে। ১ম যে অধিবেশন চলছে এখন সেখানে আমরা দেখছি সেখানে অনেক তর্ক-বিতর্ক উঠছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা সেটি বাস্তবায়ন নিয়ে। আ ৭২ এর সংবিধান কিংবা যদি বলি সংস্কার কমিশনের যে মন্তব্য, এইসব কিছু নিয়ে আসলে বর্তমান সরকারের কর্মকাণ্ডকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বর্তমান সরকার বলতে যদি আপনি বিএনপি সরকারের কথা বলে থাকেন জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকারে, এই সরকারকে নিয়ে এখনো চূড়ান্তভাবে আ মন্তব্য করবার সুযোগ আসে মানে সময় আসেনি। অনেক বিতর্ক হচ্ছে বর্তমানে। অ্যা এই বিতর্কগুলির কারণ আমি এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন যে কী কারণে জামায়াতে ইসলাম আর বিএনপি এত মানে ঝগড়াঝাটি করতেছে বর্তমানে? যদি জিজ্ঞাসা করেন যে না এই কোনো ভিত্তিযুক্ত কোনো কারণ আছে কিনা? আমি পাচ্ছি না। কিন্তু জুলাই যে স্পিরিট সেই জুলাই স্পিরিটটা কি বাস্তবায়ন হচ্ছে? ২ দলই তো মাঠে কিন্তু জুলাইয়ের স্পিরিট বলতে এখন আর কিছু নাই। এটাকে একটা সিন্ডিকেট নষ্ট করে দিয়েছে। একটা সিন্ডিকেট সে সিন্ডিকেট বলতে কাদেরকে বোঝাচ্ছেন? সিন্ডিকেট এগুলোকে পকেটস্থ করে এটাকে অনেকটা গলা টিপে হত্যা করেছে। আমাদের সেই যেই উদ্দেশ্যে আমরা আ ২৪ কে এনেছিলাম, এই দেশের মানুষ মানে সবকিছু নির্বিশেষে একটা একটা মানে কি বলবো? একটা বড় ধরনের কষ্টের পাথরকে সরিয়েছে বুক থেকে আর দেশ থেকে। যে উদ্দেশ্যে সরিয়েছে সেটি বাস্তবায়ন আ হওয়া তো পরের কথা। সেই স্পিরিট নিয়ে প্রপোজাল করেছে। সেই স্পিরিট এখন আর আছে বলে আমার মনে এর পিছনে আসলে কি কারণ বলে মনে হয় আপনার? আধিপত্যবাদের না, সে একটাই কারণ সেটি হলো পার্লামেন্টমুখী আ ক্ষমতার লোভ। এটি একমাত্র কারণ আমাদের এদেশে এখনো পর্যন্ত দেশের জন্য কেউ আন্দোলন করে। শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য আন্দোলন করেছে। আপনি দেখবেন যে আমরা যাদেরকে বলি যে ছাত্র সমাজ যারা বা দাবি করছে যে আমরা ২৪শে আন্দোলন আমরা করেছি, আমাদের নেতৃত্ব হয়েছে। আপনি যদি তাদের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড দেখেন, শুধু তারাই। তাদের মধ্যে আর অন্য কোনো ধরনের স্তরের মানুষ নাই। শুধু তাদের স্টাইলের মানুষগুলি তারা নিয়ে রাজনীতি করতেছে। তো এটা তো এখানে কেন আমি জুলাই স্পিরিটকে এদের হাতে করব? কিন্তু এবারে যে নির্বাচন হলো, নির্বাচনে আপনি জানেন যে গণভোট হয়েছে। সেখানে সিংহভাগ মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছে। কিন্তু বর্তমান সরকার তো সেই গণভোট বাস্তবায়ন করার যে উদ্যোগ সেটি নিচ্ছে না। তো সেটিকে আপনি কিভাবে দেখবেন? না, সেটি নিচ্ছে না ব্যাপারটা ঠিক এরকমভাবে বলেনি। তারা আজকে না জানি গতকালকে দিত। প্রধানমন্ত্রী বলেছে যে ২৪ প্রতিটি দাবি দাওয়াকে আমরা একদম আ গুণে আমরা বাস্তবায়ন করব। এখন বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন কথায় আমরা একটু হতাশ রয়েছি যে আসলে তারা কি চাচ্ছে, ২৪ কে তারা ধারণ করে কিনা এই নিয়ে বিতর্ক আছে, সমালোচনা রয়েছে। তবে আমি মনে করি যে এই সমালোচনার আ বা বিষয়গুলিকে মাথায় নিয়ে বর্তমান সরকার আরও বেশি আ আরও বেশি কি বলবো এটাকে? সচেতন হবে বলে হবে এবং বাস্তবায়নের দিকে তারা মনোযোগী হবে। তবে এখনো চূড়ান্তভাবে সমালোচনার সময়টা আসেনি। আমি কিন্তু অনেক বড় সমালোচক। আমি নিজে সমালোচনা শুরু করিনি। আমি এখনো অপেক্ষা করছি, দেখছি আসলে সরকার কোন দিকে যায়। কারণ আমাদের ২৪ এর স্পিরিট হয়তো নির্দিষ্ট সিন্ডিকেট ভুলে যেতে পারে। এদেশের মানুষ কখনোই ভুলবে না। ১৯৭১ সালের পর
এত বড় স্যাক্রিফাইস পৃথিবীর কোনো দেশে এরকম স্যাক্রিফাইস মাত্র কয়েকদিনে ১,৫০০ মানুষের প্রাণ দিয়ে শুধুমাত্র গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য যা করেছে, এটি পৃথিবীর কোনো দেশ করেনি। বরং বাংলাদেশ করার পর অন্যান্য দেশ বাংলাদেশকে উদাহরণস্বরূপ নিয়ে তাদের নিজেদের দেশে আন্দোলন করে তারাও সেখানে ফ্যাসিবাদের পতন ঘটেছে, যেটি আমাদের বাংলাদেশ বড় একটি উদাহরণ হিসেবে। সেটিও সাগর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ করব, তবে শেষ করার আগে আপনার সফলতার কিছু গল্প শুনতে চাই, আমরা দর্শকদের শোনাতে চাই। ফেস দ্য পিপল বাংলাদেশে বলা চলে অনেক বড় একটা সামাজিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের আদ্যোপান্ত আপনারা জানতে চাই, ঠিক আপনি কিভাবে শুরু করেছিলেন, কি স্বপ্ন দেখেছিলেন, বর্তমান অবস্থা, এই টোটাল ট্র্যাক রেকর্ডটা একেবারে সময় লাগবে। আপনি 2 মিনিটে বলেন, 4 মিনিটে বলেন। চাই আমি আমি ব্যক্তিগতভাবে আমি সফল হইনি। আমার ফেস দ্য পিপল সফল হয়েছে। আমার ফেস দ্য পিপল আর আমার এই দুটাকে আমি ২ ধরনের এন্টিটি আমি মনে করি। কারণ আমি না থাকলেও যাতে ফেস দ্য পিপল চলে, এটি জনগণের সম্পদ হিসেবে আমি দেখতে চাই। আর আমি ব্যক্তিগতভাবে যেটি চেয়েছি, যেটি আপনি এর আগে প্রশ্ন করেছেন যে জুলাই স্পিরিট কি আসলেই আছে কিনা, এই স্পিরিটকে যেহেতু আমি অনুপস্থিত দেখছি, তার মানে আমি ব্যর্থ। আমি ব্যক্তিগতভাবে এই স্পিরিটটাকে ভেবেছিলাম যে বাস্তবায়ন হবে এই বাংলাদেশে, এবং আমারও খুব জোর প্রচেষ্টা ছিল এরকম একটা পরিবর্তন বাংলাদেশে হোক, এবং একটা আন্দোলনের মাধ্যমে সেটি করতে সহায়তা করেছি ঠিকই, কিন্তু এর পরবর্তীতে আমি আর নিজের পথ থেকে হারিয়ে গেছি। সব কিছু হারিয়ে গেছে, আমি নিজেও হারিয়ে গেছি। কিন্তু আমার ফেস দ্য পিপল এখনও পর্যন্ত টিকে আছে। আপনারা জানেন ২৪ সালের জুলাই আগস্টে এই ফেস দ্য পিপলের এই মিডিয়াটি ছাড়া তেমন কোনো মিডিয়া আমার কাছে মনে হয় যে আন্দোলনকারীদের পক্ষে কথা বলেছে বলে আমার মনে হয় না। ছিল কয়েকটা মিডিয়া থাকতে পারে, কিন্তু অনলাইন বেসড একমাত্র মানুষের না, আপনারা অনেক কাজ করেছেন। একমাত্র অ্যাক্সেস মানুষ, একমাত্র মিডিয়া হিসেবে অনলাইনেই মানুষ নির্ভর করত সঠিক খবর পাওয়ার জন্য। কারণ তখন বাংলাদেশের সকল মিডিয়াই কিন্তু হাসিনা মিডিয়া ছিল, এবং তখন শুধুমাত্র আন্দোলনকে একটি জঙ্গি আন্দোলন হিসেবেই কথা বলেছে। এবং এভাবেই আপনার এই ফেস দ্য পিপলের যাত্রাটা কবে ছিল? আমাদের ফেস দ্য পিপল নামে যাত্রা হয়েছে ২০১৯ সালে, কিন্তু আমি এর বহু আগে থেকেই কথা বলতে অন্যান্য নামে আমাদের মিডিয়া ছিল। এখনকার কি অবস্থা ফেস দ্য পিপলের, যদি খুবই ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের প্রায় ৭০ লক্ষ মানুষ মানে সাবস্ক্রাইবার হিসেবে আছে। বাট আমাদেরকে মোটামুটি সবাই তো ফেস দ্য পিপলকে চেনে জানে, এবং সবচেয়ে বড় অর্জন হল ফেস দ্য পিপলকে সবাই আস্থায় রেখেছে, বিশ্বাস করে। এটি আমাদের বড় অর্জন। আগামী দিনে আপনার কি স্বপ্ন এই প্রতিষ্ঠান নিয়ে? আগামী দিনের স্বপ্ন আর তেমন কিছু না। হয়তো আমি সবসময় ব্যক্তিগতভাবে আমার চ্যানেল এবং আমার ইয়েটা হলো যে আমরা অ্যান্টি ইনকামবেন্সি নিজেদেরকে রাখবার চেষ্টা করব। কারণ সরকার আর গণমাধ্যম কখনো বন্ধু হতে পারে না। গণমাধ্যম সবসময় নিজের অবস্থানকে গণমানুষের পাশেই বা কাছেই থাকে। পাশে, কিন্তু ইনকামবেন্সির বিপরীতে রাখতে হবে, এস্টাবলিশমেন্টের বিপরীতে রাখতে হবে। সেই জায়গায় আমরা থাকতে চাই, যেটি আগেও ছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইরান রেডিওর পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ ইরান রেডিওর সকল কলাকুশলী এবং দর্শকদের অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। দেখা হবে পরবর্তী আয়োজনে, নিশ্চয়ই অন্য কোনো বিশেষ অতিথির সাথে। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।